অর্ঘ্য অফিস থেকে ফিরে চা খাচ্ছিল। রমাদেবীও চা খেতে খেতে মোবাইল থেকে ফটোটা বের করে ছেলের দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখ তো অর্ঘ্য, তোর পছন্দ কিনা। খুব ভালো মেয়ে, দেখতেও একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো। অর্ঘ্য এক ঝলক তাকিয়ে চায়ে চুমুক দিতে দিতে মোবাইলটা তখনও স্ক্রোল করেই চলেছে। ছেলে কিছু বলছে না দেখে রমাদেবী বললেন, রেবতী কাকিমার ভাইঝি, মেয়েটি গ্র্যাজুয়েট। এইরকম একটা মেয়েকেই খুঁজছিলাম। মেয়েটার মধ্যে একটা লক্ষ্মীশ্রী ভাব আছে কিন্তু। মায়ের কথা শুনে অর্ঘ্য বলে, তোমাকে আর মেয়ে দেখতে হবে না, আমি একজনকে পছন্দ করি। বিয়ে করতে হলে আমি তাকেই করব। মানে, কি বলিস তুই? তুই পছন্দ করে রেখেছিস? শোন, আমি ওইসব মানব না। রেবতী কাকিমাকে আমি কথা দিয়েছি, আমি আমার কথা নড়চড় করব না। মা, বিয়েটা করব তো আমি। আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করব না তো রেবতী কাকিমার ভাইজিকে বিয়ে করতে যাব? অসম্ভব। আমি শ্রদ্ধাকে ভালোবাসি, আর আমাদের রিলেশন অনেক দিনের। সত্যিই তাই। শ্রদ্ধার সাথে অর্ঘের প্রেমটা স্কুল লাইফের। 11-এ পড়তে পড়তে প্রেম। দুজনে একসাথে একই স্কুলে পড়তো। বলতে গেলে দুজনেই সেম এজ। সে যাই হোক, এইসব কথা শোনার পর রমাদেবী বললেন, এইসব কথা তো আমাকে আগে জানাসনি। জানানোর সময় হলে আমি ঠিকই জানাতাম। তাছাড়া তুমি আমায় জিজ্ঞেস করে কথা দিতে পারতে। আমি শ্রদ্ধাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বছরদের পর মায়ের অপছন্দের পাত্রী শ্রদ্ধার সাথে অর্ঘের বিয়ে হয়। বিয়ের আগেই অর্ঘ্য যখন শ্রদ্ধার ছবি মাকে দেখিয়েছিল, তখন রমাদেবী বলেছিলেন, এই মেয়েটাকে তোর কি করে পছন্দ হলো জানি না। এর থেকে অনেক সুন্দর দেখতে রেবতীর ভাইঝি। সবাই তাকিয়ে অন্তত বলতো, ঘোষাল বাড়ির বউ হয়েছে বটে একটা। এই মেয়েটা আর যাই হোক, আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। এখন তো আর তুই আমার কথা শুনবি না। বড় হয়েছিস, মায়ের কথা আর মনে ধরে? কথাই বলে, যার যেখানে মজে মন। মা, দেখতে সুন্দর হওয়াটাই কি সব? শ্রদ্ধা তো আর খুব খারাপ দেখতে না। আর এমএ পাস নিয়ে কি ধুয়ে জল খাবো? আমার পছন্দ নয়, সেইটাই জানালাম। বিয়ের পর শ্রদ্ধা যখন এই বাড়িতে এলো, শাশুড়ি রমাদেবী একটা প্রচ্ছন্ন রাগ থেকেই গেল। কারণ নিজের পছন্দ করা মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে পারেনি। বিয়ের 1 মাসের মাথায় ঘটল একটি ঘটনা। অর্ঘ্যের চাকরিটা চলে গেল। অর্ঘ্য চাকরি করত একটা ছোট্ট কোম্পানিতে। বিয়ের পর কাজ চলে যাওয়ায় রমাদেবী সব রাগটা গিয়ে পড়ল শ্রদ্ধার ওপর। রমাদেবী ছেলেকে ডেকে বললেন, এমন একটা অপয়া মেয়েকে বিয়ে করলি, 1 মাস যেতে না যেতেই কাজটা চলে গেল। সংসারে এবার অলক্ষ্মী বাসা বাঁধল। এইবার বোঝ, মায়ের কথা না শুনলে এমনই হয়। এমন কথা শুনে রমাদেবীর স্বামী রজতবাবু বললেন, শ্রদ্ধার দোষটা কোথায়? তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করলেও কি কাজটা যেত না? তাছাড়া আমি তো আছি। আমার ওই ছোট দোকান থেকে যা আয় হয়, তাতে আমার ছেলেকে যদি খাওয়াতে পারি, তাহলে বৌমাকেও পারবো। মেয়ে হলে কি করতাম? তাই কাউকেই দোষারোপ করো না। এমন কথা শুনে শ্রদ্ধা চোখের জল ধরে রাখতে পারে না। অজান্তেই চোখ ভিজে যায়। নতুন জীবনের শুরুতে এমন একটা ঘটনা ঘটল, যেটা শ্রদ্ধার কাছে খুবই কষ্টের। অর্ঘ্য বলল, তোমার দোষ নেই, তাই আমি একটা কাজ ঠিক দেখে নেব। একটা কাজ পাওয়া কি এতই সহজ? সবকিছু আমার জন্য হলো। ওসব কথা একদম বলো না। কিছু তো একটা করতেই হবে। তুমি চিন্তা করো না অত, আমার উপর ভরসা রাখো। অর্ঘ্যের কাজ চলে যাওয়াই যেন সবথেকে বড় অশান্তির কারণ হয়ে দাঁড়ালো সংসারে। রমাদেবী প্রায়ই একটা কথা শুনিয়ে শুনিয়ে বলেন, একটা সামান্য দোকানের ইনকামের টাকায় এতগুলো লোক বসে বসে খাচ্ছে, কারোর কোনো চিন্তা নেই। বাড়িতে অলক্ষ্মীর বাসা, তা না হলে এরকম হবে কেন? এমন কথাটা তীরের মতো সজরে এসে বিঁধল। শ্রদ্ধা সত্যিই খারাপ লাগে। প্রতিদিনই শুনতে হয় অলক্ষ্মী। অর্ঘ্য বুঝতে পারে শ্রদ্ধার কষ্টটা। তাই অর্ঘ্য ঠিক করে সে পাড়ায় পাড়ায় সবজি বিক্রি করবে। অর্ঘ্যের মায়ের আপত্তি শুনে ওর বাবা বলেন, কোনো কাজ তো ছোট নয়, ঘরে বসে না থেকে সবজি বিক্রি করতেই পারে। রমাদেবী বলে, আমাদের বাড়ির ছেলে সবজি বিক্রি করবে? এই বুদ্ধি ওই অলক্ষ্মীই দিয়েছে। আমি চাই না আমার ছেলে সবজি বিক্রি করুক। তখন যদি আমার কথা শুনে রেবতী দাদার মেয়েকে বিয়ে করত, নিশ্চয়ই এই সময় তারা পাশে এসে দাঁড়াতো। তাদের টাকার অভাব নেই। আর এমন একটা বাড়িতে ছেলে বিয়ে করলো, যেখানে কোনো প্রত্যাশাই করা যাবে না। শ্রদ্ধাদের বাড়ির অবস্থা ভালো নয়। বাবা ছোটখাটো একটা ব্যবসা, সেখান থেকে শ্রদ্ধা আর শ্রদ্ধার ভাইকে মানুষ করা। ভাই সবে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বাড়িতে বসে আছে। বাপের বাড়িতে সেই সামর্থ্য নেই যে তারাও হেল্প করতে পারবে। তবে অর্ঘ্য মায়ের কথায় কান্না দিয়ে সবজি বিক্রি করতেই শুরু করে। সত্যি কথা বলতে,
শ্রদ্ধার মানসিক অবস্থা একদমই ভালো নেই। মনের কথাটা কাউকে কিভাবে বলবে ভেবে পায় না। তবে শ্রদ্ধা সবসময় পাশে পেয়েছে অর্ঘ্যকে। অর্ঘ্যের মতো ছেলে সত্যিই সবসময় শ্রদ্ধাকে সাপোর্ট করে গেছে। দুজন মানুষকে কাছে পেয়েছে বলেই শ্রদ্ধা মনের জোর পেয়েছে, নতুন ভাবনাই বাঁচতে পেরেছে। অর্ঘ্যের বাবা শ্রদ্ধাকে বলতো, বৌমা মন খারাপ করো না, চিরদিন খারাপ সময় যায় না। আর কেউ অলক্ষী বললে তুমিও অলক্ষী হয়ে যাবে না। ধৈর্য ধরো, তোমার মনের অবস্থাটা বুঝি আমি। শিক্ষিত মেয়ে তুমি, তাই মা সরস্বতী তোমার সাথে। বাবা হয়ে এটাই বলবো, ভেঙে পড়ো না, আমিও তো তোমার পাশে আছি। এইভাবে আরো কয়েক মাস কাটে। প্রতি বছর বাড়িতে সরস্বতী পুজো হয়। রমাদেবী চান না এই বছর বাড়িতে সরস্বতী পুজোটা হোক। রমাদেবীর বক্তব্য, যে পুজোই করো না কেন কিচ্ছু হবে না। কিন্তু শ্রদ্ধার মনে তখন অন্য ভাবনা। শ্রদ্ধা চায় না বাড়ির পুজো বন্ধ হোক। শ্বশুরমাকে বলে, পুজো বন্ধ করা যাবে না। অবশেষে সরস্বতী পুজো হয়। আর সরস্বতী পুজোর পরের দিনই একটা সুখবর আসে। চাকরির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। দেখা যায় শ্রদ্ধা চাকরি পেয়েছে। এর থেকে আর সুখবর কীই বা হতে পারে। আসলে শ্রদ্ধা বিয়ের আগে থেকেই চাকরির চেষ্টা চালাচ্ছিল। অর্ঘ্য অবশ্য বলেছিল, তোমার মতো ভালো স্টুডেন্ট চাকরি পাবে না এমনটা হতেই পারে না। সব প্রতীক্ষার অবসান ঘটে। খবরটা শুনে শ্রদ্ধা শ্বশুর বলে, তোমাকে বলেছিলাম বৌমা, সরস্বতী যেখানে লক্ষ্মী সেখানে, তাই ধৈর্য ধরতে হয়। মেয়েরা মা সরস্বতীর আরেক রূপ, তাই পড়াশুনো করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয়। সরস্বতীর হাত ধরেই লক্ষ্মী আসে বাড়িতে। শ্রদ্ধা তো দেবী লক্ষ্মীর আর এক নাম। তোমাদের মতো মেয়েরা এমনিতেই লক্ষ্মীশ্রী, কারণ তোমাদের সাথে মা সরস্বতী থাকে। শ্রদ্ধা এখন চাকরি করে। সংসারে এখন শ্রী ফিরে গেছে। কিছুদিন আগের অলক্ষ্মী অপয়া মেয়েটাই এখন বাড়ির লক্ষ্মী। শ্রদ্ধা নিজের উচ্চশিক্ষাকে কাজে লাগিয়ে তার অপয়া নামটি খুঁজেতে পেরেছে।